আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩। জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি, তবুও চলছে পাল্টাপাল্টি হামলা। এরপর রয়েছে গাজা ইস্যুতে এরদোয়ান ও সিসির সঙ্গে মাখুর আলাপ। সর্বশেষ থাকছে কানাডার দাবানল, ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কের সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩। যুদ্ধবিরতি ভঙ্গ করে শনিবার ২৬শে জুলাই দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, খবর এএফপির। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর জঙ্গি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে বলা হয়, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের কাছে বিন্ত জাবেইল এলাকায় সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত এক হিজবুল্লাহর কমান্ডারকে হত্যা করেছে। তবে হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি কেউ। এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলায় আরেকটি হামলার ২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয়। হিজবুল্লাহর সঙ্গে ১ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতির চুক্তি হয়, কিন্তু তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইরান সমর্থিত গোষ্ঠীকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইসরায়েল। চুক্তির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে লিতানি নদীর ওপারে সরে যেতে হবে। ওই অঞ্চল সশস্ত্র বাহিনীর বিশেষ হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। অন্যদিকে ইসরায়েলকেও লেবানন থেকে তদন্তের বা তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে, কিন্তু দেশটি ৫টি কৌশলগত এলাকায় এখনও সেনা মোতায়েন করে রেখেছে। যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি, তবুও চলছে পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সম্মতিতে পৌঁছলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ বন্ধ হয়নি। রোববার ২৭ জুলাই টানা চতুর্থ দিনের মতো সীমান্তে গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে। এএফপি ও কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুইটি বিতর্কিত মন্দির এলাকায় কাছে সংঘর্ষ শুরু হয়। সামরাং শহর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে, যা সংঘর্ষ স্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দুই দেশের নেতারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে চলমান এই সীমান্ত সংঘাত বন্ধ তার দেশ যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী। একই সঙ্গে তিনি ব্যাংককে সতর্ক করে বলেন, তারা যেন কোনো চুক্তি লঙ্ঘন না করে। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, স্কটল্যান্ড সফরের সময় তিনি প্রথম কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং পরে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। দুপক্ষই যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দেন, সংঘাত না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশ দুটির বাণিজ্য চুক্তির ঝুঁকি মুখে পড়বে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওইয়া চাইয়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলে, তার দেশ নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হবে, তবে কম্বোডিয়ার পক্ষ থেকেও আন্তরিকতার প্রমাণ দেখতে চায়। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ ১০০ বছরের পুরনো। চলতি বছরের মে মাসে উত্তেজনা শুরু হলে গত বৃহস্পতিবার থেকে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১,৭৫,০০০ মানুষ। এ পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘের নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত চেয়া কেও। গাজা ইস্যুতে এরদোয়ান ও সিসির সঙ্গে মাখর আলাপ। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতার জোরদার করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। শনিবার তিনি আলাদাভাবে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে। মাখো এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি এরদোয়ানের সঙ্গে গাজার বর্তমান পরিস্থিতি ও আসন্ন আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করেছেন। নিউ ইয়র্কে ২৮-২৯ জুলাই অনুষ্ঠেয় এই সম্মেলনে ২ রাষ্ট্রভিত্তিক সমাধান, ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে কথা বলবে। একই দিনে আলাদাভাবে সিসির সঙ্গেও ফোনে কথা বলেন মাখো। তিনি জানান,
গাজার বর্তমান যেভাবে মানবিক সংকট তৈরি হয়েছে তা অগ্রহণযোগ্য। তিনি সতর্ক করে বলেন, অবরোধ ও ইসরায়েলি হামলা গাজাকে দুর্ভিক্ষের মুখে ফেলেছে। ফরাসি প্রেসিডেন্ট দ্রুত যুদ্ধবিরতির জিম্মিদের মুক্তি ও জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো কয়েকটি ইউরোপীয় দেশও এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ফ্রান্সের এই অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোস। তিনি একে লজ্জাজনক ও সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এই ধরনের স্বীকৃতি শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং হামাসকে উস্কে দিতে পারে। কানাডায় দাবানল, ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কের সতর্কতা জারি। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার 26 জুলাই বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্কের লং আইল্যান্ড মেট্রো শহরাঞ্চল, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডির ড্যাঙ্কাস এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অঞ্চলের বাতাস সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এদিকে দাবানলের কারণে কানাডায় ইতিমধ্যে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সেখানকার ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার নিউ ইয়র্কের বেশিরভাগ এলাকায় বায়ুমানের সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 100 ছাড়িয়ে 135 পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। AQI অনুযায়ী সূচক যত বেশি, বাতাস তত বেশি দূষিত এবং মানব স্বাস্থ্যের জন্য তত বেশি ক্ষতিকর। এই বছরই এর আগে জুলাই মাসে শিকাগোতে একই ধরনের সতর্কতা জারি হয়েছিল এবং সেখানে শিশু ও বয়স্কদের জন্য বাড়তি সাবধানতার পরামর্শ দেওয়া হয়। দাবানল ও এর ধোঁয়ায় প্রভাব ফেলে স্বাস্থ্য সীমাবদ্ধ নেই, বিষয়টি ইতিমধ্যে রাজনৈতিকভাবে গুরুত্ব পাচ্ছে। জুলাইয়ের শুরুতে মার্কিন কংগ্রেসের 6 সদস্য কানাডার রাষ্ট্রদূতের কাছে চিঠি লিখে অভিযোগ করেন, দাবানলের ধোঁয়ায় কারণে যুক্তরাষ্ট্রের মানুষের গ্রীষ্মকালীন অবকাশ উপভোগের বাধার সৃষ্টি হয়েছে। বর্তমানে কানাডায় 550টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে, যার বেশিরভাগই ম্যানিটোবা প্রদেশের। দেশজুড়ে গত এক বছরে প্রায় 61 লাখ হেক্টর অর্থাৎ 15 মিলিয়ন একর জমি দাবানলে পুড়ে গেছে। এছাড়া মে ও জুন মাসে দেশটির পশ্চিমাঞ্চলে দাবানলের তাণ্ডব সবচেয়ে বেশি ছিল। শুধু সাংকোচেওয়ানে ও ম্যানিটোবা প্রদেশ থেকে 30,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। এসব এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই দাবানলের ঘটনা ঘটছে। তাদের মতে কানাডা বৈশ্বিক গড় হারের দ্বিগুণ হারে উষ্ণ হয়ে উঠেছে এবং দেশটির আর্কটিক অঞ্চলে 3 গুণ হারে গরম হচ্ছে।